আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার হিরো এক্সট্রিম 160R বাইকটা ছোটোখাটো পোস্টমর্টম করবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা ব্ল্যাক কালার। সাধারণত অ্যাশ কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তাই ব্ল্যাক কালারটা নিয়েছি। কুরবানি ঈদের আগে কিনছি, অর্থাৎ প্রথম লটে যখন আসে তখনই কিনছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি চালাইতেছি। কিছু কিছু বিষয় ভালো লাগছে, কিছু কিছু বিষয় খারাপ আছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করবো ইনশাআল্লাহ। জানি না আমার কথাটা কেমন শোনা যাচ্ছে। যদি কোনো ধরনের সাউন্ডজনিত কোনো সমস্যা থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে বলি, এটার দাম অনুযায়ী মোটামুটি যে ফিচারগুলো দিয়েছি সেটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অ্যাফোর্ডেবল। সাধারণত মিডল ক্লাস ফ্যামিলি যাদের একটা স্বপ্ন থাকে বাইক কেনার, এবং কিছু কিছু ফিচার থাকবে যেমন সামনের চাকা এবিএস অথবা পিছনেও এবিএস, সাথে মিটারটা ডিজিটাল মিটার হবে, এবং বলা যায় যে গাড়িটা মোটামুটি কচ্ছপ টাইপের না, একটু টান হবে, এরকম সবারই একটা ভালো আশা থাকে। তো আলহামদুলিল্লাহ বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে মোটামুটি সকলেরই ধারণা আছে কোন জায়গায় কি দিয়েছে। এটা আপনার গুগল করলেও পেয়ে যাবেন। তবে আমি যে স্পেসিফিকেশন অনুযায়ী যেখানে যেটা দেওয়া হয়েছে ওইটা আমার কাছে কেমন লাগছে সেটা বলবো। সামনের টায়ার থেকে শুরু করি। এখানে সাধারণত সামনে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের টায়ার, এবং টায়ারটা সিএ টায়ারের 180/17 সেকশনের, যেটা আমরা সবাই জানি যে 100 কি জিনিস, 80 কি জিনিস এবং 17 কি জিনিস। তবে এই টায়ারটা মোটামুটি ভালোই গ্রিপি। আমার কাছে তেমন আজ পর্যন্ত ব্রেক করার কারণে কখনো পিছলাইনি। আর সাধারণত সামনের চাকায় এবিএস থাকার কারণে খুব ভালো ব্রেকিং হয়েছে আমার। এই বিষয়ে এই বাইকটার সবচেয়ে বড় যেটা হলো কম প্রাইসে ডুয়েল চ্যানেল এবিএস করছে, যার কারণে ব্রেকিং খুবই ভালো। আমার কাছে ভালো লাগছে, মানে স্পেসিফিকলি আমার কাছে ভালো লাগছে। বা টায়ারটা সাধারণত কোনো স্কেটই করে না, বা কোনো রাস্তাঘাটে লং ড্রাইভে বলেন আর সিটি রাইডে বলেন, আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। সেকেন্ডলি সেটা হলো যে এর মাঠঘাট এটা ভালোই শক্তপোক্ত আছে, এবং গ্লসি ম্যাট দুইটা ফিনিশিং অ্যাড করছে এখানে। সাধারণত এটা ইউএসডি সাসপেনশন হওয়ার কারণে এখান থেকে যেন কোনো ময়লা প্রবেশ না করে, একটা কি বলবো, একটা কাভার মতো করা হয়েছে। কাভার মতো করার কারণেও যখন বৃষ্টির সময় থাকে, বৃষ্টির সময় আমি দেখছি যে ওই ময়লা ছিটে এই অঞ্চলগুলোতে ভালো মতোই লেগে যায়, তখন মুছে দেওয়া লাগে। কেউ আমি দেখছি যে ওটা কাভার আলাদাভাবে কাপড় দিয়ে হোক বা বিভিন্ন দিয়ে হোক কাভার করে থাকে। তারপরে যে বিষয় সেটা হলো যে এটার 3.5 মিলিমিটার যে ডিস্কটা আছে, এই ডিস্কটা মোটামুটি ভালোই ব্রেকে সহযোগিতা করে। আমি মানে কখনো সমস্যা পাইনি বলা যায় যে ব্রেকিং করতে প্রবলেম হওয়া। আর এখানে ডুয়েল চ্যানেল এবিএসের ফার্স্ট যে সামনের চাকার এবিএসটার কারণে খুব ভালো মানে গ্রিপিং হয় এবং ভালো ব্রেকিং সিস্টেমে কাজ করে। এরপরে যেটা আছে সেটা হলো কেওআইবির সাসপেনশন সম্পর্কে হয়তো সকলে মোটামুটি কম বেশি ধারণা রাখেন। এই সাসপেনশনটার কারণে আমি হাইওয়ে রোডে, বিশেষ করে হাইওয়ে রোডটাতে খুব ভালো ধরনের যে জার্কিং হয় যেটা, ওইটার এক বিপরীতে রেসপন্স পাইছি। অর্থাৎ অনেক সময় জার্কিং হলে হাতে ব্যথা বা ঘাড়ে ব্যথা যে সমস্যাগুলো হয়, এই ধরনের কোনো সমস্যা পাই নাই। মানে এটা না, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন যতগুলো বাইকে আছে আপনি খেয়াল করে দেখবেন হাইওয়ে রাইডে খুব স্মুথলি চলে এবং খুব মানে ভালো মতো রাইড করা যায়, যেখানে কোনো ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। অনেক সময় ঘাড়ে ব্যথা হয়, হাতে ব্যথা হয়। তো এই সাসপেনশনটা আমাকে খুবই ভালো মতো রেসপন্স দিয়েছে। এরপর যেটা বলবো সেটা হলো এটার হেডলাইট। যদিও কোম্পানি ক্লেম করতেছে আগেটার থেকে 30% ব্রাইটনেস বেশি, কিন্তু আমি বলবো যে হেডলাইটটা যখন আপনি কোনো সাদা ভাইজর দিয়ে চালাবেন, এবং হেডলাইটটা সাধারণত আপস অ্যান্ড ডাউন্স করা যায়, কাছাকাছিতে আলো মোটামুটি পড়ে চলার মতো, কিন্তু স্পিডে গেলে এটা খুবই জঘন্য বলা যায়। আর ডিপার দেওয়ার সময় তো খুবই কষ্ট। ডিপার একটা আলাদা ভাইব থাকা দরকার। যখন ডিপার দেওয়া হবে তখন এটার মানে ভাইবই হবে আলাদা, কিন্তু এটা ডিপার সিস্টেমটা খুবই মানে জঘন্য বললেও কম হবে আর কি। হেডলাইটটা যদি এরকম হতো যে নর্মাল আমরা এফজেডের ভার্সন বা মনোটনের যে ধরনের হেডলাইট দেখছি, যদি এরকম করে দিত আমরা আমাদের মতো হয়তো হেডলাইটটা একটু আপগ্রেড করে নিতাম, বা কোন লুমেন বাড়িয়ে হোক, বা যে ধরনের এলইডি লাইটগুলো পাওয়া যায়, এলইডি না মানে এটা কি বলবো, বড়সড় যে লাইটগুলো সাধারণত পাওয়া যায় 60 ওয়াটের বা তার থেকে বেশি, এবং লুমেন থাকে 13,000, 14,000, আমার যেমন এর আগে একটা ছিল আর কি, খুব ভালো মতো ব্যবহার করছি। তো ওই ধরনের লাইটগুলোর সিস্টেম থাকলে খুবই ভালো হতো। জানি না কোম্পানি কেন এরকম দিয়েছে। তো আমাদের তো কষ্ট হয়, এর কারণে আমার ফগ লাগানো লাগছে, এবং ফগে সাদা হলুদ দুই ধরনেরই আলো হয়। ফগটা লাগিয়ে নিয়েছি। এবং বাই দ্য ওয়ে আরেকটা বিষয় বলে দিই, ফগটা আমার টাচ লাইট R1 বুলেট নামে যে ফগ লাইটটা, এটার কারণে একটু প্রবলেম হয়েছিল। এটার কারণে আমার ব্যাটারি বসে গেছিলো। আমি পরে আলহামদুলিল্লাহ শোরুম থেকে আমাকে খুব ভালো হেল্প করেছে, আমার ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে এটার ইন্ডিকেটর লাইটগুলোর ব্রাইটনেস খুবই ভালো, দিনের বেলায় মোটামুটি, কিন্তু রাতের বেলায় অসাধারণ লাগে। এবং এটার সাথে প্রজেকশন লাইট দেওয়ার কারণে দুইটা সমানভাবে এইভাবে জ্বলবে, এটা আলাদা সিস্টেমই দেওয়া আছে এখানে, এবং এটার সাথে পিছনেও এরকম করা আছে। এটার পরে মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। এটা ইন্ডিকেটর লাইটটা ব্রাইটনেস আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং এটা পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে এটার মিটারটার ব্রাইটনেস খুবই ভালো, মোটামুটি 60% ব্রাইটনেসে আছে এখন আমার। এটা যখন 100% করা হয় অত্যন্ত চোখে লাগে। 60% থাকার কারণেও রাতে যখন আমি রাইড করি তখন এটার ব্রাইটনেস খুবই চোখে লাগার মতো। সবচেয়ে ভালো লাগছে আমার এই গাড়িটা সেটা হলো যে এটা এখানে টাইম দেওয়া আছে, একটা টাইম দেওয়ার পরে মিটার ইন্ডিকেটর দেওয়া আছে, অর্থাৎ গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে। এটার পরে এই যে ওডোমিটার, এটা সাধারণত এরপরে আছে ট্রিপ A, ট্রিপ B, ড্র্যাগ রেস 1, ড্র্যাগ রেস 2, মোটামুটি সব ধরনের সিস্টেম
সিস্টেমই দেওয়া আছে। ফুয়েল ইন্ডিকেটরটা এরকমই, তবে আমি একটা বিষয় বড় অবাক হয়েছি যে ফুয়েল ইন্ডিকেটর যে সমস্যাটা আমি এফজেড ভার্সন 2-তে ফেস করতাম, এটা তো মোটামুটি কিছুটা ওই রকম প্রবলেমই আছে। ফুয়েল যখন মানে ফুয়েল যে কতটুকু আছে, লাস্ট আমার এটা দেখতেছেন যে এক দাগ কেবল ওঠানামা করছে, কিন্তু বলা যায় ভিতরে আমার প্রায় 1.5 থেকে 2 লিটারের তেল আছে। তো ফুয়েল ইন্ডিকেটরের যে সিস্টেমটা বা ভিতরে ফুয়েল মাপার যে যন্ত্রটা, ওইটা যে কবে বাংলাদেশে আপগ্রেড হবে এটা নিয়ে খুবই কষ্টে আছি বলা যায় আর কি। এরপর যেটা বলবো সেটা হলো যে এটার চাবিটা অতটা প্রিমিয়াম কোয়ালিটি না, আসলে 2,40,000 টাকায় প্রিমিয়াম বেশি কোয়ালিটিও আশা করা যায় না, কিন্তু মোটামুটি চলে। এবং চাবি ভিতরে প্রবেশ করানোর পরে যে সাউন্ডটা হয়, সাউন্ডটা খুব ভালো লাগে। এরপরে হ্যান্ডেল বারের গ্রিপটা খুবই শক্ত। এটার হালকা নিচু এবং উঁচু যে অপশনটা আছে, এটার বাম সাইডেরটা আমার হাতে খুব প্রচণ্ড পরিমাণ ব্যথা লাগতো। পরে গ্রিপ ব্যবহার করছি। গ্রিপগুলো সাধারণত র্যাকেট বা ব্যাডমিন্টনের সাথে যেটা ব্যবহার করা হয়, এই ব্যাডমিন্টনেরটা ব্যবহার করছি। এরপর বলবো সুইচগুলা নিয়ে। সুইচগুলা খুব একটা প্রিমিয়াম কোয়ালিটির না আর কি, মোটামুটি মানে মিডিয়াম কোয়ালিটির সুইচ। 2,40,000 টাকায় আপনি সুইচ যদি প্রিমিয়াম আশা করেন তাহলে কেমন হয়? এগুলার সুইচগুলা বলবো যে আর একটু প্রিমিয়াম দিলে ভালো হতো। আমি বলবো যে 5,000 টাকা যদি আর একটু বেশি নিয়েও এই সুইচগুলো একটু ভালো দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। বিশেষ করে এই সুইচটা, অর্থাৎ যে স্টার্টের সুইচটা, এখানে 3টা অপশন দেওয়া হয়েছে একবারে। এর কারণে স্টার্টের সুইচটা কিন্তু বারবার ব্যবহার হয়, যখন কিল সুইচ থাকে এবং স্টার্টের সুইচ থাকে, এটা কিন্তু বারবার ব্যবহার হয়। নেক্সট যেটা বলবো সেটা হলো এটার মিরর সাধারণত আয়নাটা যেটা, এটা 60 বা 70-র উপরে উঠলে একটু ঘোলা লাগে বা কাপা লাগে, যার কারণে একটু দেখতে সমস্যা হয়। কাছে আসলে প্রবলেমটা সলভ হয়ে যায়। আপনারা চাইলে এরকম ধরনের একটা ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন, যেটার কারণে আপনার ডান দিকে যদি কোনো গাড়ি চলে আসে আপনি খুব সহজেই দেখতে পাবেন। এরপর যেটা বলবো সেটা হলো যে এর ট্যাঙ্কির মাসলটা, ট্যাঙ্কির উপরে যে ফাইবারের প্লাস্টিক বা যেটা দেওয়া হয়েছে, এইটা বিল্ড কোয়ালিটি ভালো, একদম খারাপ বলবো না, আবার একদম ভালো বলবো না। তবে ট্যাঙ্কির উপরে যে লোগোটা দেওয়া হয়েছে, এটা এক্সট্রিমের লোগো এবং এই ব্র্যান্ডিংটা খুব ভালো করছে। অনেক তো স্টিকার মেরে ছেড়ে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ না, এটার অবস্থাটা খুবই ভালো। কিন্তু ট্যাঙ্কির উপরে যে ধরনের মাস্কুলার যেটা দেওয়া হয়েছে, এইটা হচ্ছে ক্যাসিং টাইপের আর কি, অর্থাৎ এই পুরো অংশটা খুলে তারপরে ভিতরের কোনো কাজ করতে হয়। আমার কাছে খুব একটা বিরক্তিকর বলা যায় লেগেছে, কারণ কোনো একটা কাজ করাতে হলে সেটা পুরো ট্যাঙ্কিটা খুলে তারপর কাজ করতে হয়। ব্যাটারি খুলতে হলেও পুরো ট্যাঙ্কিটা খুলতে হয়, এবং ব্যাটারিতে কোনো কিছু লাগাতে হলেও তখন পুরো ট্যাঙ্কিটা খুলতে হয়। এই গাড়ি যদি সব কিছুই ভালো ধরা হয়, কিন্তু এর সবচেয়ে জঘন্য পার্ট যেটা, সেটা হলো ট্যাঙ্কির ঢাকনাটা। ট্যাঙ্কির ঢাকনা খুলে লাগানো এবং বা খোলাটা খুবই সহজ, কিন্তু লাগানোটা যে কী কষ্ট। এবং এই ট্যাঙ্কিটা সাধারণত ফাইবারের ট্যাঙ্কি, জং ধরবে না বলে ফাইবারে দিয়েছে, কিন্তু ট্যাঙ্কিটা ঢাকনা খোলার পরে ট্যাঙ্কিটার ঢাকনা যখন আবার লাগাতে যায়, এটা প্রচণ্ড রকমের কষ্ট হয়। এখানে 2টা চাপ দিতে হয়, তারপর এখানে 2টা ধরতে হয়। তারপর আরও যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো যে যেহেতু 2,40,000 টাকার গাড়ি, এটার যদি অন্য কোনো কোম্পানির গাড়ি হতো, বিশেষ করে যদি ইয়ামাহার গাড়ি হতো এটা, তাহলে এটার ফিচার অনুযায়ী দাম তো 3 লাখ পার হয়ে যেত। এবং 2,40,000 টাকার কারণে কিছু বিল্ড কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা হয়েছে। তার ভিতরে একটা হলো সিট, এইটার যে পাদানি অর্থাৎ এখানে যে রাবারেটা আছে, এইটা মোটামুটি নর্মাল কিন্তু চলার মতো, তবে ডিজাইনটা ভালো করেছে। এখানে একটা 160R লোগো দিয়েছে। এই সিটটা খোলার পরে দেখছি যে খুবই পাতলা। অন্যান্য যেমন আমার হর্নেট ছিল, আমার এফজেড ছিল, সেগুলোর সিটগুলো খোলার পরে দেখলাম যে অনেক ভারী, ভিতরে যে কাঠ মতো যেটা দেওয়া থাকে সাধারণত, তারপরে ফোম দেয়, এবং এই সিটটা অত্যন্ত খুবই পাতলা আর কি। বসার পরে মোটামুটি ভালোই আরাম আছে। পিছনে যে পিলিয়ন বসে তারও খুবই সুবিধা হয়, আমার ফ্যামিলির মানুষ বসলেও তার ভালো কমফোর্ট ফিল হয়। আমার হাইট মোটামুটি 5 ফিট 6 ইঞ্চি। আমার তাও পা হালকাই উঁচু থাকা লাগে, উঁচু হলে তখন এটা মাটিতে লাগে, এবং এটার কারণে আমার একটা সুবিধা হয়। সাধারণত এই ধরনের যে কমফোর্টগুলো, বসার কারণে যে কমফোর্টগুলো হয়, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারোর হাইট উঁচু, কারোর হাইট নিচু। দেখা গেল যে অনেক সময় অনেক লং ড্রাইভে যাওয়ার কারণে বা 100 কিলোমিটার 60 কিলোমিটার চালার কারণে এই পা থেকে পা দানি পর্যন্ত যে হাইটের রেশিওটা থাকে, এটা যদি অনেক দূরত্ব হয়, কারোর জন্য কমফোর্ট, কারোর জন্য কষ্ট হয়, গিয়ার ফেলতে, ব্রেক করতে সমস্যা হয়, কিন্তু আমার জন্য মোটামুটি কমফোর্ট। তবে আমার কাছে একটু প্রবলেম মনে হইতেছে যদি এটার হ্যান্ডেল বারটা একটু উঁচু হতো, যদিও এটা 3 ইঞ্চি করা হয়েছে, কিন্তু এর হ্যান্ডেল বারটা যদি একটু উঁচু হতো, এরকম কিছুটা এফজেড ভার্সন 3-র মতো বা ভার্সন 4-এর মতো, তাহলে এটা আরেকটু এরকম আমাকে অনেক ঝুঁকে যেতে হয়, ঝুঁকে যাওয়ার কারণে অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। কিন্তু যদি একটু উঁচু হতো তো মোটামুটি এটা একটা কমফোর্টেবল আসতো। যদিও একটু নিচু করে যেতে হয়, আবার যদি আমি কখনো হাতে ব্যথা হলে এক হাত দিয়ে চালাই, তো তখন দেখা গেছে যে আমাকে মোটামুটি এইভাবে এক হাত, আমার হাতটা আঙ্গুল ব্যবহার করতে হয়, পুরো হাতটা আমি ব্যবহার করতে পারি না, আমাকে ঝুঁকে যেতে হয়। তো এটা একটা আমার কাছে একটু ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে আমার জন্য। হ্যান্ডেলবার একটু ম্যান টু হ্যান্ডেলবারের রেশিওটা আর একটু যদি উঁচু হতো তাহলে খুবই ভালো হতো। বাইকে ব্যবহার করা হয়েছে অয়েল প্লাস এয়ারকুল ইঞ্জিন। অয়েলকুল এবং এয়ারকুল ইঞ্জিন দুটো হওয়ার কারণেই একটু লং ড্রাইভে কখনো সমস্যা হয় না, যে পাওয়ার লস হওয়া থেকে শুরু করে কচ্ছপের মতো যে ঝাঁকি দেয় এগুলো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো সমস্যা ফেস করিনি আমি। তবে হিরোর যে মোবিলটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, আমি যার কারণে অন্য মোবিল ইউজ করি।
অনেক ব্র্যান্ডের মোবিল আছে, যেটা যার ভালো লাগে সেটা সে ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো লাগছে। ইঞ্জিন 4 ভালভের হওয়ার কারণে খুবই শক্তিশালী মনে হয়েছে আমার। সাধারণত আগে FZ ভার্সন 2 ছিল, আমি ওইটা চেঞ্জ করে এটা নেওয়ার প্রধান কারণ হলো আমি যখন দেখছি একটা গাড়ি যাচ্ছে, আমি সেটাকে ওভারটেক করছি এবং সামনে থেকে আরেকটা গাড়ি আসতেছে। আমি যখন ওভারটেক করব ওই মুহূর্তে যখন আমার বাম সাইডের গাড়িটা আমার মতো স্পিড তুলে, তখন প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স লস হয়, এবং কনফিডেন্স এমন পরিমাণে লস হয় যে আমি প্রায় ওভারটেক করেই যাব, বাস হোক ট্রাক হোক যেটাই, কিন্তু সে টানার কারণে আমি আর তখন ওভারটেক করতে পারি না, মানে গাড়ির এই পরিমাণ গোংরানি আওয়াজ করে। তো আলহামদুলিল্লাহ এই বাইকের ক্ষেত্রে সেটা নাই। আমার মনে হয়েছে যে খুবই কনফিডেন্সের সাথে একটা ওভারটেক করার সুবিধাটা নেবেন না। আমি সাধারণত রাফ চালাই না কখনো, এবং রাফ অ্যান্ড টাফ ড্রাইভ করি না। ডিসপারেটলি চালানো আমি পছন্দ করি না, আমি নর্মালভাবে চালাতে পছন্দ করি, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু এই যে ওভারটেকিং করার সময় একটা কনফিডেন্স থাকার প্রয়োজন আছে যে কোনো গাড়ির, বিশেষ করে ব্রেকিং হোক বা ওভারটেকিং করার পরে যে হ্যান্ডেলিং, আপনাকে যে ডানে মোড় নিতে হবে, এই মোড়টা যেন খুব সুন্দরভাবে হয়। আপস অ্যান্ড ডাউন সাসপেনশনের কারণে আমার এটা খুব স্মুথলি হয়। এরপরটা হলো এটার টায়ার। এটার পিছনেও সিএ টায়ার ব্যবহার করা হয়েছে। সিএ টায়ার 130 সেকশনের, যেটা আমি সাধারণত 140 চালিয়ে অভ্যস্ত, কিন্তু 130টাও মোটামুটি ভালো রেসপন্স দেয়, গ্রিপও ভালো। সিএটের টায়ার হওয়ার কারণে আরও ভালো। আমি মনে করি এমআরএফের টায়ার না ব্যবহার করাই ভালো। এমআরএফের টায়ার আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ এটা খুব দ্রুতই, মানে রোদে রাখলেই কিছুদিন গেলেই দেখা গেল যে কেমন নষ্ট হয়ে যাওয়ার মতো বা গ্রিপ ক্ষয় হয়ে যাওয়ার মতো হয়। তো আলহামদুলিল্লাহ এই টায়ারটা আমার কাছে ভালো লাগছে, মোটামুটি পারফরমেন্সও ভালো। কিন্তু যদি এটা 140 টায়ারের সেকশনের তো আরও খুবই বেটার হইতো, কারণ কর্নারিংয়ের সময় বা টান দেওয়ার সময় বা গ্রিপিংয়ের সময় এটা খুবই উপকারী দেয়। তো 140 সেকশনের টায়ার যেহেতু দেয়নি, এখন কি বলবো, আলহামদুলিল্লাহ 130টা ভালো, কারোর জন্য খুবই ভালো হবে। এটার পিছনের ডিস্কটাও সেম, কিন্তু পিছনের ব্রেকটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ ব্রেক যখন আমি করি, আমি খেয়াল করে দেখছি যে পিছনের ব্রেকটা অতটা কাজ করে না। যদিও এটা সার্ভিসিংয়ের বিষয়, আমি কিছুদিন আগে সার্ভিসিং করাইছি, তবুও পিছনের ব্রেকটা রেসপন্স অতটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যদিও ABS আছে, সেটা ঠিকমতো কাজ করে কিনা আমার একটু সন্দেহ আছে, কারণ ব্রেকিং করার সময় আমি রেসপন্স খুব একটা ভালো পাইনি। তবে আমি মনে করতেছিলাম যে হয়তো সম্ভবত ব্রেক প্যাডটা চেঞ্জ করবো, ব্রেক প্যাডটা চেঞ্জ করে আফটার মার্কেট ব্রেক প্যাড একটা লাগিয়ে দেখবো যে এটা কেমন পারফরমেন্স দেয়। তারপরে বলবো যে এটার সাউন্ডটা আলহামদুলিল্লাহ, এক্সস্টের সাউন্ডটা ভালো। 4 ভালভের হওয়ার কারণে একটা হেভি সাউন্ড দেয়, মানে গম আওয়াজ টাইপের করে। হাইওয়েতেও মোটামুটি আলহামদুলিল্লাহ সাউন্ডটাও খুব একটা ভালো, এক্সস্টটা মোটামুটি আছে আমার জন্য। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারোর ধরেন যে আফটার মার্কেটে যে এক্সগুলো ওই ধরনের এক্সপেকটেশন থাকে, কারোর দেখা গেল যে নর্মাল কোয়ালিটি। তবে আমার কাছে FZ-এর যে ভার্সন 2 ব্যবহার করতাম, এটা সাউন্ডটা ভালো লাগতো, এটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। তারপর যে বিষয়টা বলবো সেটা হলো এটার পিছনের সাসপেনশনটা। আলহামদুলিল্লাহ পিছনের সাসপেনশনটা মোটামুটি খুবই ভালো রেসপন্স দেয়। যে পিলিয়ন বসা থাকা অবস্থায় জার্কিং এরিয়া যেখানে বা ভাঙাচোরা এরিয়া যেখানে হয়, জার্কিংটা খুব ভালো। সাসপেনশন আমি নর্মালি চাপ দিলেই সাসপেনশনটা খুব ভালো। পিলিয়ন বসার পরে যে রেসপন্সটা হয় সাসপেনশনের, আলহামদুলিল্লাহ সাসপেনশন রেসপন্সটা খুবই ভালো। পরে যেটা দেখাবো সেটা হলো যে এটার পিছনের ব্যাকলাইটটা। ব্রেকিং এর আগে সাধারণত এই দুইটা লাইট জ্বলতে থাকে, কিন্তু ব্রেকিং করার পরে আপনারা দেখবেন যে এটার লাইটটা সাধারণত নর্মাল একটা এরিয়াতে জ্বলে। এটা যদি ফুল হইতো, এতটুকু ফুল হইতো, তাহলে ব্রেকিং করার সময় খুব ভালো একটা ভিজিবিলিটি আসতো। দেখতে পাচ্ছেন যে কোন ধরনের মোটামুটি একটা আলোটা, মোটামুটি ব্রাইটনেসটা ভালো, খারাপ না, রাতের বেলা আরও ভালো লাগে। এই গাড়িটার একটা বিরক্তিকর দিক হলো ব্যাগ বাঁধানোর জন্য যে হুকগুলো লাগায়, হুকগুলো লাগানোর জন্য আলাদা সিস্টেম থাকে অনেক বাইকে, কিন্তু এটার এমন একটা সিস্টেম, এটার 125টাতে হুক লাগানোর খুব ভালো সিস্টেম আছে, কিন্তু এটাতে কোনো ধরনের সিস্টেম রাখে নাই, যার কারণে এই হুকটা এই দুইটা এর ভিতর থেকে একটা মানে লেদ থেকে বানিয়ে মানে লাগানো হয়েছে আর কি। যার কারণে দেখা গেছে হুকে যদি কোনো আমি ব্যাগ বাঁধাই, এই ব্যাগগুলো মাটিতে ঠেকে যায়। ব্যাগ বাঁধানোর কোনো সিস্টেম রাখেনি। সেকেন্ড বিষয় যেটা হলো সেটা পাদানি, জাস্ট নর্মাল একটা পাদানি লাগানোর জন্য ব্যবস্থা আছে, কিন্তু এই যে এইটা লাগানো, যে এটা লাগানোর কোনো সিস্টেম ছিল না। এটা লাগানোর সিস্টেম হলো এটা আরেকটা বাইকের থেকে মানে ইয়ে করে এখান থেকে একটা সিস্টেম করে এটা লাগাতে হয়েছে আমাকে। আশা করি নেক্সট আপডেটে এটার আপডেশন আসবে। আর 3 টায়ার কভার দেওয়া হয়েছে, কিন্তু টায়ার কভারটা আসলে কোনো কাজের না, আমার কাছে কোনো একটা কাজে লাগেনি। বৃষ্টির সময় টের পাওয়া যায় যে সাধারণত যে গাড়িগুলোতে এই ধরনের মাঠঘাটগুলো খুলে চালায়, অনেকে দেখবেন যে এটা খুলে ফেলে, এখানে যা আছে সবই খুলে ফেলে, জাস্ট টায়ারটা থাকে এবং কোনো রকম নেম প্লেটটা পিছনে লাগানো থাকে। ওই বাইকে যেরকম কাদা উঠে পিছনে ভরে যায়, এই বাইকটাতে ঠিক সেম কাহিনী। এটা লাগানোর পরেও, এটা থাকার পরেও কাদা উঠে পিছনের মানুষের পিছন পর্যন্ত অনেক সময় লেগে যায়। আমি আমার ফ্রেন্ড নিয়ে উঠছি, ফ্রেন্ড আমার সাথে এটা ক্লাইম করছে, তোর গাড়িতে পিছনে বসলে পিছনের কাপড় পর্যন্ত কাদা উঠে ভিজে যায়। তবে আরেকটা বিষয় একটু সেফটি হিসেবে করে দেওয়া হয়েছে, সেটা হলো যে এটার যে কাভারটা, চেইন কাভারটা মোটামুটি খুব ভালো মতো দেওয়া হয়েছে। অনেক সময় মহিলারা বসার কারণে চেনের ভিতরে যে কাপড় যাওয়ার সম্ভাবনা থাকে, এই যে এইখানে যে একটা জালি দেওয়া বা একটা দিয়ে দেওয়া হয়েছে, এটার কারণে অনেক সময় কাপড় চেনের ভিতরে চলে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এটা দেওয়া হয়েছে। খুব ভালো জিনিসটা, বিষয়টা আমার কাছে ভালো লাগছে।
গাড়িটার ট্যাঙ্কির যে লুকটা দেওয়া হয়েছে এটা অনেকে পছন্দ করে না। আসলে ট্যাঙ্কির লুক এবং হেডলাইটের লুক এই দুটো অনেকেই পছন্দ করে না। ব্যাপারটা আসলে কি, আমি পছন্দের বিষয় থাকেই, সবার ভিতরেই থাকে। যার যেমন পছন্দ, যে যেমন ম্যান টু ম্যান ভারী করে, 10 মায়ের 10 সন্তান তো একরকম হয় না, কখনো ভিন্নতা থাকে। ঠিক তেমনইভাবে এই বাইকেরও এরকম ভিন্নতা এসছে। কিন্তু আমি বলবো যে এখানে যে শেডটা ব্যবহার করা হয়েছে, এই বরাবর দিয়ে যে একটা খাস কাটা বা এখানে যে শেডটুকু ব্যবহার করা হয়েছে, এইটুকু না দিয়ে যদি এখান থেকে গোল অংশ করে এখানে মিলাই দেওয়া হয়তো কিছুটা হর্নেট টাইপের, হর্নেটের মতো হয়ে গেল আবার সমস্যা, মানুষ বলতো যে হর্নেটকে কপি করছে। তো আমার মতে এটা খুব ভালো লাগতো যদি এই শেপটা এর সাথে গোল করে মিলিয়ে দেওয়া হতো। কিন্তু এখানে যেটা শেড দেওয়া হয়েছে, এই শেডের কারণে এর লুকটা একটু খারাপ লাগে, ট্যাঙ্কির লুকটা আমার কাছে লাগে ভাই। ম্যান টু ম্যান ভ্যারি করে। কী বলবো, হিরো কোম্পানির কাছে এর আশা থাকবে যদি হেডলাইটটা নর্মাল লাইট দেওয়া হতো, তাহলে আমরা হয়তো কোনো আফটার মার্কেট লাইট লাগিয়ে আমরা খুব ভালো মতো রাস্তা দিয়ে চলতে পারতাম, আমাদের কোনো ফগ লাইটের প্রয়োজন হতো না। গাড়িটার ক্লাস এবং ব্রেক নিয়ে কথা বলবো। ক্লাসটা ধরতেও মানে অতটা কষ্ট হয় না, ভালো। এটা টাইট করার পরে নির্ভর করে সাধারণত আপনি কেমন চান। তবে আমি একটা জিনিস বলবো যে এটার ক্লাস গিয়ার ওঠানামার যে গিয়ার শিফটিংয়ের প্রবলেম অনেকে ফেস করছে। প্রথম সাধারণত গাড়ির মসৃণ হওয়ার আগ পর্যন্ত গিয়ার শিফটিংয়ে খুব ভালো মতোই প্রবলেম হয়। গিয়ার শিফটিং করার সময় একটা সাউন্ড হয়, কটকট আওয়াজ করে, অনেক মনে হয় যে ক্লাস প্লেটে কোনো প্রবলেম হয়ে গেল কিনা, বা গিয়ার শিফটিংয়ের একটা বিষয় থাকে যে ওই ভিতরে একটা স্প্রিং থাকে, এই স্প্রিং ওঠানামা করে। অনেক সময় গিয়ার শিফটিংয়ে প্রবলেম হলে স্প্রিংয়ের সমস্যা আমি এর আগে অনেক গাড়িতে দেখছি। তো এরকম সমস্যা মনে হয়। আমি আলহামদুলিল্লাহ প্রথম কিছুক্ষণ এভাবে আমি ঠিক করে নিছি। তবে যদি এটা একটু টাইট করে নিলে ওই গিয়ার শিফটিংয়ে দেখলাম যে প্রবলেম হয় না। আর একটা নির্ভর করে হচ্ছে ইঞ্জিন অয়েলের উপর। ইঞ্জিন অয়েল যদি ভালো ব্যবহার করে, গিয়ার শিফটিংয়ের প্রবলেমটা কিছুটা কমতে থাকে। তবে হ্যাঁ, বাইকের গিয়ার শিফটিং আমার একটু প্রবলেম মনে হচ্ছে। সেটা হলো 1 থেকে 2-এর মাঝখানে যে নিউট্রাল থাকে, এই নিউট্রালটা মনে হচ্ছে সব গিয়ারের শিফটিংয়ের মাঝ বরাবর। অর্থাৎ 2 থেকে 3 যখন আমি গিয়ার শিফটিং করি, তখন 2 থেকে 3-এর মাঝেও অনেক সময় নিউট্রাল মতো হয়ে যায়। আবার 3 থেকে 4-এর মাঝখানেও এরকম হয়। 4-এর পরে এটা খুব একটা হয় না। এই প্রবলেমটা আমি একটু ফেস করতেছি। আর এটার থ্রোটল বডিটা আমার একটু প্রবলেম হচ্ছে। সেটা হলো যে এই গিয়ারটা যখন আমি একটু বাড়াচ্ছি তখন, বা নর্মাল যখন আমি আমার বাইকটা স্টার্ট দিচ্ছি, তখন মনে হচ্ছে যেন কেউ গিয়ার ধরে বসে আছে, 1-2 গিয়ার উপরে উঠে যাচ্ছে, এরপর আস্তে আস্তে নেমে 1 এবং 2-এর মাঝামাঝি বা 2-এ চলে আসছে, তখন আস্তে আস্তে গাড়িটা রান হচ্ছে। তো থ্রোটল বডিটা আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, আমাকে বললো যে থ্রোটল বডিটা একটু মানে ক্লিন করে নিতে হবে, থ্রোটল বডিটা একটা প্রবলেম আছে। আমি 2টা ব্রেক নিয়ে অলরেডি কথা বলে ফেলছি। তবে আমি সবচেয়ে বলবো যে আমার সামনের ব্রেকটা খুব ভালো লাগে। সামনের ব্রেকটার এবিএসটা খুব ভালো কাজ করে এবং পারফরমেন্স বা কী বলবো, যেটা রেসপন্স খুবই ভালো। আমি 60-70 বা 60 মানে 70-এর উপর এখন ওঠাই নাই, কিন্তু 70 থেকে যখন আমি একদম বাইকটা লোতে নিয়ে আসি, তখন আমি সাধারণত ইঞ্জিন ব্রেক ব্যবহার করি। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই শেষ মুহূর্তে। এই যে ক্লাসটা, এটাতে হাত দেওয়া বাদে বাইক চালাবেন। যত এটাতে হাত দেওয়া বাদে বাইক চালাবেন, তত আপনার বাইক ভালো থাকবে, তত আপনার বাইকিং পারফরমেন্স, তত আপনার স্কিল লেভেলটা বাড়বে, ভালো হবে। কেন বলছি, আপনি যদি বারবার বাইক এটা ক্লাস ধরতে থাকেন, 1 নম্বর আপনার ইঞ্জিন অয়েলে প্রবলেম হতে পারে। ইঞ্জিন অয়েল খুব তাড়াতাড়ি দেখবেন যে কালো হয়ে যাচ্ছে, ইঞ্জিন অয়েল ক্ষয় হয়ে যাচ্ছে, বা ইঞ্জিন অয়েল অনেক সময় বেশি খরচ হচ্ছে। এবং সাথে করে আর একটা হলো মাইলেজে প্রবলেম হচ্ছে দেখবেন, অর্থাৎ তেল বেশি খাইতেছে। সো এইটাতে হাত দেওয়া ব্যতীত চেষ্টা করবেন বাইক চালানো। এই বাইকের ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি যে এটার ইঞ্জিন ব্রেকটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। ইঞ্জিন ব্রেক ইনস্ট্যান্ট আমাকে সাধারণত ইঞ্জিনটার স্লো করতে বা গাড়িটা স্লো করতে সহযোগিতা করে। তারপরে যখন আমি পিছনে ব্রেক করি, পিছনে ব্রেক আমার কাছে অতটা ভালো লাগে না। আমি আবার বলছি, পিছনে ব্রেক আমার অতটা ভালো লাগে না, হয়তো সার্ভিসিং করা প্রয়োজন, আমার সার্ভিসিং করলে ঠিক হবে। কিন্তু তখন আমি যখন সামনের ব্রেকটা করি, তখন দেখছি যে সামনের ব্রেকটা খুব ভালো আমাকে রেসপন্স করছে। আমি এবং 70 থেকে 20-এ বা 15-এ নামিয়ে আনতে খুব সহযোগিতা করছে। গাড়িটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে আসলে কি বলবো, ইঞ্জিনের স্পেসিফিকেশন আপনারা নেটেই পেয়ে যাবেন। 160 সিসির FI ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টর ব্যবহার করা হয়েছে। ফুয়েল ইঞ্জেক্টর ব্যবহার করার পরেও যদি একটু মাইলেজটা ভালো হয়, তো আমার কাছে খুব একটা খুবই ভালো লাগতো, কারণ FI ইঞ্জিনগুলো সাধারণত মাইলেজ ভালোই দেয়। তবুও বলবো যে 16.6 থেকে 16.9 PH, 8500 RPM এবং টর্ক হলো 14.6 নিউটন মিটার, 6500 RPM টর্ক ওঠে। মোটামুটি ইনস্ট্যান্ট পারফরমেন্সের জন্য খুবই ভালো ইঞ্জিন। আসলে ইঞ্জিন স্পেসিফিকেশন কী বলো, তবে যে অয়েল কুল ব্যবহার করা হয়েছে, এটার কারণে মোটামুটি ভালোই পারফরমেন্স দেয় আর কি। এটার একটা হিডেন ফিচার আছে, সেটা হলো যে এটা USB পোর্ট, এখানে বাইকিং করার সময় চার্জিং দেওয়ার ব্যবস্থা আছে। এটা খুব ভালো করছে, এটা যদি এখন অনেক বাইকেই দিয়ে থাকে, তবে এই সুবিধাটা খুব ভালো করছে আর কি। বাইকটার ব্যাপারে সবার যে বিষয় কনসার্ন, সেটা হলো বাইকের মাইলেজ, অর্থাৎ এই বাইকটাতে মাইলেজ কেমন দেয়। আমি বলবো আলহামদুলিল্লাহ আমার জন্য স্যাটিসফাইড। তবে আব্দুল আহমেদ ভাই যেটা বলছিলেন, যিনি হিরোর MD, তিনি বলছিলেন যে বাইকটা দিয়ে যদি কারোর মাইলেজ আগে প্রায়োরিটি থাকে, যে আমি বাইকটাতে মাইলেজ ভালো পাবো, তার জন্য বাইকটা না। এই কথাটা তিনি একটা ভিডিওর ভিতরেই বলে দিয়েছিলেন। তো আপনি যদি বাইকের মাইলেজ বিষয়ে খুব চিন্তা করতে থাকেন, বাইকের পাওয়ার জেনারেশন থেকে শুরু করে বাইকের যে আউটপুট, অর্থাৎ ইঞ্জিন আউটপুট যেটা, এটা যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে বাইকটা আপনার জন্য। এবং বাইকটা রেসিং বা লং ড্রাইভ, সাধারণত অয়েল কুল ইঞ্জিন হওয়ার কারণে এটা থেকে যে আউটপুটটা আসে ইঞ্জিন থেকে,
এটা খুবই মাশাআল্লাহ ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বলা যায় 2.5 দিনের সফর করছি, মোট টোটাল 841 কিলোমিটার মতো। সেখান থেকে আমি মাইলেজ যেটা পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, আমি সেটা লাস্টে বলবো। প্রথমে বলে রাখি, আমি চুয়াডাঙ্গাতে থাকি এবং আমি চুয়াডাঙ্গা থেকে শুরু করে সাতক্ষীরা অর্থাৎ সুন্দরবনের যে এরিয়া একদম এখানে দেখতে পাচ্ছেন ছবিতে, এই সুন্দরবন পর্যন্ত গেছি এবং এখানে যে একদিন স্টে করছি, ওখান থেকে আবার ব্যাক করে আমি যশোরে এসেছি। যশোর থেকে আবার শরীয়তপুর বা ভাঙ্গা, যে একদম পদ্মা নদীর সাথে যে এলাকাটা, ওখানে গেছি। ওখান থেকে আমি আবার চুয়াডাঙ্গাতে ব্যাক করছি। এই টোটাল আমার 841 কিলোমিটার রাইড করা হয়েছে এবং 841 কিলোমিটারে আমি টোটাল 2বার ট্যাঙ্কিটা ফুল করছি। প্রথমবার যখন ফুল করছি তখন আমার তেল লাগছিল 1461 টাকা সম্ভবত, তেল 12 লিটার সামথিং বা 12 লিটার এরকম। সো টোটাল আমি হিসাব করে দেখছি যে আমার মাইলেজ এসছে 40 কিলোমিটার পার লিটার, অর্থাৎ আমি বাইকটা থেকে 40 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছি লং ড্রাইভে। এখন শহরের ভিতরে টুকটাক ড্রাইভ করার কারণে আমার মাইলেজ এসছে 38 কিলোমিটার পার লিটার। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে তো আপনাদের সাথে বকবক করলাম। এখন আপনাদের হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, ভাই যে এতক্ষণ ধরে বকবক করলেন, গাড়িটা কিনে আপনি কতটুকু স্যাটিসফাইড? আমি বলবো যে আমি মোটামুটি স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ, খুব ভালো যাইতেছে।